আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। এটা আমি জানি না উপদেষ্টা মহোদয় এটাকে কিভাবে দেখবেন, অন্যভাবে মনে করবেন কিনা, বাট দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়েলিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে। কারণ তারা তো আসলে কনফিডেন্সই নেই। পুলিশ তো সেই পুলিশ না যে আপনার কনফিডেন্স নিয়ে কাজ করতে পারে, কারণ তারা তো আপনার ওই বিগত সরকারের সেই সমস্ত অপকর্মগুলোর সঙ্গে জড়িত ছিল। ফলে এই জিনিসটা এত সহজ নয়। আমি জিনিসটা বলতে চাচ্ছি, এই জিনিসটা এত সহজ নয়। এটাকে রাতারাতি আমরা সবকিছুকে বদলে ফেলতে পারবো না। আবার তাই বলে যে আপনার দীর্ঘকালের জন্য গণতান্ত্রিক চর্চাটাকে বাদ দিয়ে এটাকে ঠিক করার জন্য কাজ করতে থাকবো, এটাও আমি ঠিক বুঝতে পারি না। আমি যেমন এখনই কবির সাহেবকে বলছিলাম পাশে, যে কোনো কিছু চাপিয়ে দিয়ে কি কোনো কিছু করা যায়? একটা প্রক্রিয়া দরকার হয়, প্রসেস দরকার হয়। গণতন্ত্রকে তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে দিতে হবে। ভালো মন্দ প্রথম দিকে থাকবে, আবার ঠিক হবে, আবার যাবে, আপনার উত্থান পতন ঘটবে, কিন্তু একদম বাদ দিয়ে আবার এটাকে ঠিক করতে হবে, ওটা ঠিক করতে হবে, করতে গেলে দেখবেন যে আমরা যে লক্ষ্য করছি সেটা ঠিক মতো কাজ করছে না। তাই আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা উপলব্ধি করেছিলাম আগেই, আমরা আপনার 2016 সালে এখানে প্রথম আবুল্লাহ আছেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে ভিশন 2030 বলে একটা আমরা আপনার কি করতে চাই, আমরা কিভাবে পরিবর্তনটা করা যাবে, সমাজ, অর্থনীতি, রাজনীতি কিভাবে পরিবর্তন আনা যাবে, সেই একটা ভাবনা আমাদের বেগম খালেদা। পরবর্তীকালে আমরা আপনার আন্দোলন চলার সময় আমরা আবার পরিষ্কার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের 31 দফা একটা আমরা দিয়েছি। আমি জানি না আপনারা কতজন এটা দেখেছেন, বলা শুরু হয়েছে কিনা। এগুলোর মধ্যে কিন্তু মোটামুটি এই একই এখন যে আলোচনাগুলো আসছে, এই বিষয়গুলোই কিন্তু আসছে সমস্ত, এবং এই আলোচনাগুলো নিয়েই কিন্তু আমরা এগোনোর চেষ্টা করছি। সুতরাং আজ এ পলিটিক্যাল পার্টি আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার, অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার। কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার, এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করব, এটাকে এইভাবে ঠিক করব, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে, সেই পার্লামেন্টে তার আপনার জবাবদিহিতা থাকবে, আমলাদের জবাবদিহিতা থাকবে। কারো কোনো জবাবদিহিতা নাই কোথাও এখন, নোবডি ইজ অ্যাকাউন্টেবল টু এনিবডি নাও। তো সেই জন্যে এই গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে। গ্রস্ত হলাম আমরা গত 15 বছরে। গণতন্ত্র বলতে কথাটাকে পুরো উড়িয়ে দেওয়া হলো, এবং বাংলাদেশের মানুষের যে নিজস্ব চিন্তা ভাবনা, আকাঙ্ক্ষা, একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণ করবার, তার মধ্য থেকে সবকিছুকে নিয়ে আসা, সেটাকে পুরোপুরিভাবে নস্যাৎ করে দেওয়া হয়েছে। আমরা দেখুন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা যখন চালু হয় তখন কিন্তু একটা শুরু হয়েছিল, একটা রাজনৈতিক স্ট্রাকচার একটা তৈরি হবার মতো সুযোগ দেখা দিয়েছিল। অন্যদিকে অর্থনীতিতেও কিন্তু আপনার তার প্রভাব পড়েছিল। আমরা লক্ষ্য করছিলাম যে আপনার নতুন এন্টারপ্রেনার্স, ইয়াং এন্টারপ্রেনার্স তারা এগিয়ে আসছে, মানুষের মধ্যে কাজের প্রবণতা অনেক বেড়ে গেছে, তারা কাজ করার চেষ্টা করছেন। আমাদের শাসন ব্যবস্থার মধ্যেও একটা গণতান্ত্রিকতার ছাপ আসা শুরু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত 15 বছরে অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তাই এখন যখন আমরা বারবার করে সংস্কারের কথা বলছি, আমরা বলেছি আর বলছে সরকার চেষ্টা করছেন সংস্কারগুলো করার জন্য, সংস্কার কমিটি করা হয়েছে, এ নিয়ে অনেক কথাও হচ্ছে, কিন্তু এটা তো রাতারাতি হয় না। আমার কাছে যেটা মনে হয় যে সংস্কারটা কার জন্য? মানুষের জন্য। সেটাই মানুষের তো সংস্কার, তার মানসিকতার মধ্যে তো একটা পরিবর্তন আসতে হবে। এই একটা 2 নম্বর হচ্ছে রাজনৈতিক দলগুলো কি সমাজের বাইরে?
সমাজের মধ্যেই তো, এবং সেইভাবেই তো গড়ে উঠেছে। 15 বছরে যে আপনার অবস্থা তৈরি হয়েছে, যেমন আমি আপনার বলি যে আমি নিজে 15 বছরে 11 বার জেলে গেছি। আমি এই জন্য কথা বলছি যে 11 বার জেলে গিয়ে সেখানে কয়েক বছর জেলে থাকলে সেই অবস্থাটা রাজনীতির কিভাবে দাঁড়ায় আমার দলের ক্ষেত্রে, আমার কর্মীদের ক্ষেত্রে, সেটা আপনারা খুব ভালো করে বোঝেন। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, কমপ্লিটলি 60 লক্ষকে বিশ্বাস করতে চায় না। এবং এই মানুষগুলোকে প্রতিদিন আপনার কাঠগড়া গিয়ে দাঁড়াতে হয়, জামিন নিতে হয়, একটা আলাদা একটা ব্যাপার আছে এইখানে। আমাদের গুম হয়েছে, ওই যেটা আমরা প্রথম শুনলাম এই সময় বাংলাদেশে গুম হওয়ার ব্যাপারটা, আর তার আগে আমরা বাংলাদেশে শুনিনি, ইলিয়াস আলী থেকে শুরু করে এই অবস্থাগুলো চলে বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামোটা, এটাকে একেবারে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। এই সুযোগে আপনার যেহেতু জবাবদিহিতা ছিল না, কোনো সরকারের মধ্যে কোনো জবাবদিহিতা ছিল না, লুণ্ঠন লুটপাট, এটা নতুন করে বলার কিছু না, এটা আমার চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন। কিন্তু আমরা চেষ্টা করেছি, বারবার আমরা রাস্তায় নেমেছি, বারবার কথা বলছি, মানুষকে সংগঠিত করবার চেষ্টা করেছি। যাই হোক, শেষ পর্যন্ত আমি মনে করি যেটা একটা অভূতপূর্ব একটা উত্থানের মধ্য দিয়ে, ছাত্র গণপুত্থানের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে এসে আবার একটা সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছি, যে একটা নতুন করে বাংলাদেশ নির্মাণ করবার জন্য। সেই জন্য যখনই আমরা আপনার বাংলাদেশ করে নতুন করে নির্মাণ করার কথা, বাংলাদেশকে নতুন করে জাতি নির্মাণের কথা বলি, তখন আমার মনে হয় যে এটা কি আপনার ডাক্তার সাহেবের আপনার অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো, যে অ্যান্টিবায়োটিক দিলে আমার ঠিক হয়ে গেল, সেটা তো না। যেটা উনি বলছেন মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে, একটা পুরোপুরি সবকিছুর মধ্যে দিয়ে আপনার একটা জিনিস বেরিয়ে আসে। এই জন্যে আমাদের, আমি মনে করি হতাশ হওয়ার খুব বেশি কারণ নেই। সমস্যা তো আছে, প্রতিদিন সমস্যা, প্রতিদিন নেগেটিভ সমস্ত আপনার কথাবার্তা আসছে মিডিয়াতে, বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে। আপনার আবার সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার যে একটা ভয়াবহতা এই সমাজকে গ্রাস করে ফেলছে, এটা আপনারা কতটুকু উপলব্ধি করছেন আমি জানি না। আমার সরকারের উপদেষ্টা মহোদয় এখানে আছেন, ওনারা খুব ভালো করে উপলব্ধি করছেন যে আপনার যে মব তৈরি করার যে ব্যাপারটা, সেটা কিভাবে সরকারকে আপনার মাঝে মাঝে আক্রমণ করছে। শাসনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, মনে হয় আপনার গভর্নেন্স আসলে এখন সেক্রেটারিয়েটে কিছুটা থাকতে পারে, বাইরে গভর্নেন্স বলতে খুব বেশি কিছু নাই, চলছে। আপনার সবাই মিলে কোঅপারেট করছে বলে